বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি আজকে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমাদের দেশের সরকার সমন্বয়ক ও বড় বড় রাজনৈতিক দলগুলোর 5ই আগস্ট পরবর্তীতে পরিবর্তিত প্রেক্ষাপটে ওদের সফলতা এবং ব্যর্থতা নিয়ে কিছু কথা বলবো। সেজন্য আমি আজকে আলোচনার বিষয় দিয়েছি 5ই আগস্ট পরবর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলোর সফলতা এবং ব্যর্থতা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা যদি বলি আমাদের বর্তমানে আমি সরকারকে দিয়ে আমার আলোচনা শুরু করি। আমাদের ইউনূস সরকার 5ই আগস্টের পরে উনি যখন 8ই আগস্ট দেশে সরকার গঠন করলো, সরকার গঠন করার পর থেকে বেশ কিছু সফলতার পরিচয় দিয়েছেন, আবার কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আমি প্রথমে সফলতাগুলো একটু তুলে ধরতে চাই। প্রথম সফলতার মধ্যে ওরা যেটা করছেন, দেশের দ্রব্যমূল্যকে স্থিতিশীল একটা অবস্থায় রেখেছেন। এবং দ্বিতীয় সফলতা হলো বিপ্লব পরবর্তী প্রতি বিপ্লব। আমাদের দেশে দেখা গেছে যে জুডিশিয়ারি বিপ্লব হওয়ার একটা সম্ভাবনা ছিল, তার ইস্কনদের মাধ্যমে একটা বিপ্লব হওয়ার একটা সংগঠিত হওয়ার চেষ্টা করেছিল, নার্সদের মাধ্যমে একটা আন্দোলন ছাঙ্গা করার চেষ্টা করেছিল, তারপরে আনসারদের মাধ্যমে একটা আন্দোলন ছাঙ্গা করার চেষ্টা করেছিল। সব আন্দোলনকে সুন্দরভাবে ট্যাকেল দিয়ে মোটামুটি সফলতার ধার প্রান্তে সফলতা দেখিয়েছে আমাদের বর্তমান সরকার, ইউনূস সরকার। এবং তৃতীয় যেটা সফলতা হলো আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের অবস্থান তুলে ধরা। আমরা জানতাম ডক্টর ইউনূস সাহেব আমাদের বাংলাদেশের একজন নোবেল বিজয়ী ব্যক্তি, কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে ওনার যে এত বড় শক্ত অবস্থান আছে, যেখানে ওনার একটা লেকচার শোনার জন্য $1000 বিনিয়োগ করে টিকিট কিনতে হয়, এরকম দক্ষতা আমরা ওনার জানতাম না। যেটা আজকে টপ অফ দ্য কান্ট্রি, একটা টি স্টল যেখানে আগে রাষ্ট্র নিয়ে কথা হতো, এখন সেখানে ডক্টর ইউনূস নিয়ে কথা হয়, ডক্টর ইউনূসের আন্তর্জাতিকতার অবস্থান নিয়ে কথা হয়। আমি মনে করি এটাও একটা সরকারের বা ইউনূস সাহেবের একটা সফলতা। আরো অনেক বিষয়ে উনি সফলতা দেখিয়েছেন, আমি আর বেশি আলোচনা না করি। আর কয়েকটা জায়গায় ওনার ব্যর্থ হয়েছে বলে আমি মনে করি। প্রথম ব্যর্থ হলো ওনাকে শপথ অনুষ্ঠানটা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর মাধ্যমে না নেওয়াটাই ছিল ওনার, না নেওয়া উচিত ছিল। 1 নাম্বার, জুলাই প্রজ্ঞাপন দিতে না পারা। এই যে জুলাইতে আন্দোলন হয়েছে, জুলাই প্রজ্ঞাপন দেওয়ার জন্য ছাত্ররা যে আন্দোলন করে আসছে, এটা সরকার এখনো পর্যন্ত দিতে পারে নাই, আলোর মুখ দেখাতে পারে নাই। এখানে সরকারের একটা বিশাল ব্যর্থতা। এটা আজ থেকে 50 বছর পরে হোক, কিংবা যে কোনো দলীয় সরকার যখন ক্ষমতায় আসবে, একদিন হয়তো সমস্ত দায়ভার ওই ছাত্রদের কাঁধে নিয়ে ছাত্রদের বিচারের মুখোমুখি দাঁড় করাতে পারে। আমরা বলবো এখানে সরকার একটা ব্যর্থতা রয়েছে। সরকার এখান থেকে উত্তরণের একমাত্র উপায় হলো একটা প্রজ্ঞাপন দিয়ে একটা ইন্ডিমিনিট অডিয়েন্স জারি করে সমস্ত রাজনৈতিক দলগুলোকে সাক্ষী রেখে স্বাক্ষরের মাধ্যমে ইন্ডিপেন্ডেন্সি অডিয়েন্স জারি করে একটা জুলাই প্রজ্ঞাপন দেওয়া, এবং ভবিষ্যতে যেন এই ধরনের ছাত্রদেরকে আর কোনো বিচারের মুখোমুখি হতে না হয়, সেটা করা। অন্যথায় এই ছাত্রদের বিচারের মুখোমুখি হতে হবে, এবং আর কেউ পরবর্তীতে কোনো এরকম আন্দোলন করা, সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন করার সাহস পাবে না। এখানে আমি দিতে না পারলে সরকারের একটা বড় ব্যর্থতা রয়েছে। তারপরে এখানে হচ্ছে যে প্রশাসনিক ক্ষেত্রে এই যে সরকারের চেইন অফ কমান্ডের যে ব্যাপারটা, আমাদের বর্তমান প্রশাসন কর্ণপাত করতেছে না বলে যেটা মনে হচ্ছে। সেখানে প্রশাসনকে আরো শক্তিশালী করা এবং প্রশাসনকে ঢেলে সাজানো পারা নেই আমাদের বর্তমান সরকার। এখানে আমি মনে করি ইউনূস সরকারের এই 3টে বড় বড় ব্যর্থতা। এবার আসি আমার ছাত্র সমন্বয়কদের সফলতা এবং ব্যর্থতা। আমার ছাত্র সমন্বয়ক ভাইদের বিশাল সফলতা রয়েছে, তাদের সফলতার কাহিনী বলে শেষ করা যাবে না। ওদের দেশব্যাপী প্রথম সফলতা হচ্ছে দেশব্যাপী ওদের পরিচয় তুলে ধরতে পেরেছেন, এবং 2 নম্বর সফলতা ওরা মিডিয়া কভার, ওদের পুরো মিডিয়াকে ওরা কভারে রাখতে পারেছেন, এবং সাবেকদের মন জয় করা, সাবেক সেনাপ্রধান থেকে শুরু করে সাবেক সচিবদের শুরু করে তারা দেশের সুশীল সমাজ সবার মোটামুটি একটা আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তা আমি ওদেরকে এই ব্যর্থতাগুলো তুলে ধরবো। এই আমাদের ছাত্র সমন্বয়কদের প্রধান ব্যর্থতা আমি মনে করি ওরা একটা বিপ্লবী সরকার গঠন না করা। বিপ্লবী সরকার গঠন না করে ছাত্র সমাজদের সমন্বয়কদের প্রথম এবং প্রধান ব্যর্থতা বলে আমি মনে করি। এবং দ্বিতীয় ব্যর্থতা হচ্ছে ওরা জুলাই প্রজ্ঞাপনটা আদায় করতে না পারা। জুলাই প্রজ্ঞাপনটা আদায় করাতে পারাটা ওদের বড় চ্যালেঞ্জ ছিল। এবং ওরা আরেকটা তৃতীয় ব্যর্থতা রয়েছে, প্রথম দিনে সরকারের মেয়াদ নির্ধারণ করে না দেওয়া। ওদের উচিত ছিল যেদিনে সরকার গঠন করছে ওই দিনে বলে দেওয়া দরকার ছিল এই সরকার আগামী 5 বছর রাষ্ট্র পরিচালনা করবে। এই জিনিসটা ওরা প্রথম দিনে নির্ধারণ করে ফেলতো, আজকে নির্বাচন নিয়ে তাড়াহুড়ো কিংবা ইয়ার কথা আসতো না। আমি মনে করি এখানে ওদের ব্যর্থতা রয়েছে। এবার আসে আমাদের দেশে বড় বড় রাজনৈতিক দল, যেমন মনে করেন আমাদের জাতীয় দল বিএনপি। বিএনপিরও বেশ কিছু ইতিমধ্যে সফলতা রয়েছে এবং ব্যর্থ রয়েছে। এবং সফলতাগুলো কি,
ওরা ওদের দেশনেত্রী ওদের ওদের প্রধান নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে পেরেছে। এবং দ্বিতীয় সফলতা হচ্ছে ওরা মিডিয়াকে ভালোভাবে কভার দিতে পেরেছে, এটা ওদের সফলতা। তৃতীয় সফলতা হচ্ছে ওরা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আমাদের ভারতকে যিনি সবচেয়ে বেশি ভয় পেত বা ভারতের যিনি প্রধান প্রতিপক্ষ মনে করতো এই বাবরকে মুক্ত করা, এটাও বিএনপি বড় ধরনের সফলতা। আবার বিএনপি যেটা ব্যর্থতা সেটা হচ্ছে যে আমি এখানে কয়েকটা ব্যর্থতা পয়েন্ট তুলে ধরবো। প্রথম ব্যর্থতা হচ্ছে ছাত্রদের সাথে সমন্বয়কদের সাথে দূরত্ব তৈরি হওয়া, এটা বিএনপির জন্য শোভনীয় নয়, কারণ বিএনপি বাংলাদেশের প্রথম সারির এবং প্রথম জনপ্রিয় দল। তৃতীয় হচ্ছে যে তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদেরকে সুসংগঠিত করতে না পারা, যেমন উপর থেকে যে নির্দেশনা আসে এই নির্দেশনাগুলো নেতা কর্মীরা সুন্দরভাবে পালন করে না, এবং এমনকি আমাদের ওদের দলের যিনি মেইন ওনার নির্দেশনা দেওয়া সত্ত্বেও ওদের তৃণমূল পর্যায়ে ওদের দায়িত্বশীলরা একটা বেশি কর্ণপাত করতেছে না, এটা ওদের এখানে বিএনপি একটা বড় ব্যর্থতা। 3 নম্বর এবং সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে যে ওদের যিনি প্রধান দলের প্রধান এখন ভারপ্রাপ্ত ওনার যে দলের প্রধান তারেক 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 রহমান, উনি এখনো বিদেশে, ওনাকে দেশে আনতে না পারাটা ওনাদের বিএনপির একটা বড় ব্যর্থতা। এবার আমি বলতে পারি আমাদের বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশের ইসলামপন্থীদের মধ্যে একটা সবচেয়ে বড় এবং জনপ্রিয় দল। এই দলের 5ই আগস্ট পর্যন্ত বেশ কিছু সফলতা রয়েছে এবং ব্যর্থতা রয়েছে। আমি ওদের সফলতাগুলো হচ্ছে যে ওরা মাঠ পর্যায়ে ওদের নেতা কর্মীদেরকে সুসংগঠিত করতে পারছেন। 2 নম্বর সফলতা হচ্ছে যে ওদের হারানো প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক, আইওসি থেকে শুরু করে ওদের প্রাতিষ্ঠানিক যে ওরা একটা শক্তি ছিল, প্রাতিষ্ঠানিক শক্তি হারাই ফেলছে, ওরা আবার এগুলো পুনঃনিয়ন্ত্রণ নিতে পেরেছে। তৃতীয় সফলতা হচ্ছে যে রাজাকার তকমা, ওদের বিরুদ্ধে একটা রাজাকার তকমা ছিল, এই রাজাকার তকমাটা সমন্বয়কদের মুখ থেকে স্লোগান দিয়ে দেশব্যাপী স্লোগান দিয়ে তকমাটা ওরা মুছে ফেলতে পেরেছে। এবার আসেন ওদের ব্যর্থতা। ওদের প্রথম ব্যর্থ হওয়া ওরা এখনো নিবন্ধন এবং প্রতিক্রিয়া পায়নি, এতদিন লাগার কথা নয়, এই ওরা নিবন্ধন এবং প্রতিক্রিয়া না পাওয়াটা ওদের প্রধান ব্যর্থতা। দ্বিতীয় হচ্ছে যে ওরা ওদের দলের ভারপ্রাপ্ত সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহার ইসলামকে মুক্ত করতে না পারা, যেখানে বাবরের মতন এরা মুক্ত হয়ে গেছে, আর আজহার ইসলাম মুক্ত হওয়া কোনো বিষয় ছিল না, কিন্তু ওরা মুক্ত করতে পারে নাই। তৃতীয় এবং হচ্ছে যারা মিডিয়া কভারেজ, আমাদের জামাত ইসলামের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে মিডিয়া কভারেজ থেকে ওরা দূরে সরে গেছে। জামাত ইসলামে আরো উচিত ছিল মিডিয়া কভারেজ আনা, যেমন দিগন্ত ওদের একটা প্রধান মিডিয়া, এই দিগন্ত মিডিয়া ছিল, দিগন্ত মিডিয়া প্রতিষ্ঠাতা মীর কাসেম আলী সাহেব এই দিগন্ত এখনো চালু করতে পারে নাই, এটাও একটা বড় ওদের কি ব্যর্থতা। তা আমি মনে করি প্রত্যেকটা দলের সফলতা এবং ব্যর্থতা আছে। এখানে যদি আমি আমার বাংলাদেশ আওয়ামী লীগের কথা বলি, আওয়ামী লীগের ওদের সফলতা বলতে কিছু নাই, ওদের এই যে ব্যর্থতার মধ্যে ওরা ওরা কিছু কাজ করতে চাইলে পারত। এই কাজটা হচ্ছে যে ওরা ওরা যদি ওদের উপর একটা ফেসিস্ট তকমা লেগে গেছে ওদের অতীত কর্মকাণ্ডের কারণে, ওরাকে এটাকে উত্তরণের জন্য দেশব্যাপী যেহেতু ওদের একটা বিশাল কর্মী বাহিনী রয়েছেন, সেই কর্মী বাহিনী থেকে বাছাই করে যারা বিগত সরকারের ফেসিস্ট কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল না, ওই জন্য ক্লিন ইমেজের লোকগুলোকে দিয়ে নতুন ভাবে কমিটি গঠন করতে পারতো এবং এটা দিয়ে ওরা দেশব্যাপী ওদের অবস্থানটা ধরে রাখতে পারতো। ওরা পারে নাই, আশা করি এটা দলীয় হাইকমান্ড ওরা সিদ্ধান্ত নিবে। তা আমি মনে করি এই ছিল আমার বিগত 6 মাসের আমার দেশের রাজনীতি সরকারের প্রধান দলগুলোর সফলতা এবং ব্যর্থতা সংক্ষিপ্ত আমি তুলে ধরার চেষ্টা করেছি। পরবর্তীতে আমি অন্য ভিডিও আরো বেশি তুলে ধরার চেষ্টা করবো। ওকে, আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।